আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গ্রুপের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়ব কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যার দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের কক্ষপথের অক্ষ বরাবর স্পিন বা ঘূর্ণন গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়, সেটাকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটি। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে m দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এখানে সব প্রধান কোয়ান্টাম সম্পর্কে আমরা একটু জানি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রধান শক্তি স্তরকে বোঝায়। তো সেক্ষেত্রে আমরা n এর ভ্যালুটা 1, 2, 3, 4 বলতে পারি। তো n যখন 1 হবে সেই ক্ষেত্রে প্রথম শক্তি স্তর বা আমরা বলবো k শেল, n equals to 2 হলে l শেল, n equals to 3 হলে m শেল এবং n equals to 4 হলে n শেল। এবং আমরা এটাও জানি যে যে কোনো প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ারের সূত্র অনুসরণ করে ধারণ করতে পারে। অর্থাৎ তুমি যদি প্রধান কক্ষপথ সেখানে n equals to 1 বসাও, সেক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2 into 1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকৃতি নির্ণয় করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তোমরা লক্ষ্য করো, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দ্বারা প্রকাশ করি এবং l এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এবং আমরা ইতিমধ্যেই জানি এখানে nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো লক্ষ্য করো, n ইকুয়ালস টু যখন 1 হবে সেই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আসবে 0, কারণ এখানে n-1। তো n এর ভ্যালু যদি আমরা 1 পুট করি সেই ক্ষেত্রে এই ভ্যালুটা আসছে 0, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা শুধুমাত্র আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 0। n ইকুয়ালস টু যখন 2 বসাবো আমরা, তখন l এর ভ্যালু আসবে 0 থেকে 2 - 1, আই মিন 0 থেকে 1 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে লিখব, 0 আর হচ্ছে 1। n equals to 3 হলে কত? 0 থেকে n-1, আই মিন 0 থেকে 2, সেক্ষেত্রে হবে 0, 1 এবং 2। এরপর আসো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে ইলেকট্রনের কক্ষপথের যে ত্রিমাত্রিক বিন্যাস আছে সেটাকে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমরা মূলত অরবিটাল নিয়ে আলোচনা করি আর কি, যেটাকে অনেক সময় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এবং এর ভ্যালুটা হচ্ছে 0 সহ +-l। আমরা ইতিমধ্যেই জানি lটা হচ্ছে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ যখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1 পাবো সেই ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা আসবে +-1 এবং 0 সহ নিতে হবে। অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত মাঝখানে থাকবে 0, যেটা আমরা এখানে দেখিয়েছি। যখন l এর ভ্যালু 1 হবে তখন m এর ভ্যালু আসবে +-l, অর্থাৎ +-1 এবং কি হবে 0, অর্থাৎ -1, 0 আর হচ্ছে +1। এখন আসলে স্পিন কোয়ান্টাম সংখ্যায়। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আসলে আমরা যে সংখ্যাটার দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করতে পারি সেটাকে বলা হয় আসলে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং তোমরা জানোই যে এটার ভ্যালু হচ্ছে +-1/2। তো যখন ইলেকট্রনের দিকটা হবে উপরের দিকে সেই ক্ষেত্রে আমরা +12 বসাবো। যখন ইলেকট্রনের দিকটা নিচের দিকে আসবে সেক্ষেত্রে -12 বসাবো। তোমরা এখানে লক্ষ্য করো, এই চিত্রে এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটার ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে এবং সেটা ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে মোশনটা পাই বা যে ঘূর্ণনটা পাই সেটা হচ্ছে আমাদের পজিটিভ ঘূর্ণন, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে ঘূর্ণনটা পাই সেটা হচ্ছে নেগেটিভ ঘূর্ণন। এক্ষেত্রে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু -1/2 বসাবো।
এখন আসো মোস্ট ইম্পর্ট্যান্ট যে টেবিলটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম টেবিল। এক্ষেত্রে দেখো আমরা প্রথমেই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখছি, তারপরে লিখছি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপরে আসতেছে সাবসেল বা উপশক্তি স্তর। এখানে আমরা দেখাচ্ছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর এখানে হচ্ছে অরবিট ইকুয়ালস টু অরবিটাল স্কোয়ার, এটা আমরা পরে আলোচনা করব। এস স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটালের মোট ইলেকট্রনের একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে 2 × 2l+1। এবং আমরা এটা জানি যে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যার যে ফর্মুলা সেটা হচ্ছে 2n²। এখানে nটা হচ্ছে আমাদের প্রধান কক্ষপথ, বা তুমি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলতে পারো, বা তুমি এখানে শক্তি স্তরও বলতে পারো। তো n এর ভ্যালু যখন আসবে 1, আমরা ইতিমধ্যেই জানি n এর ফর্মুলা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো n এর ভ্যালু যখন 1 আসবে তখন l এর ভ্যালু আসবে 0। সেক্ষেত্রে আমরা একটা সাবসেল পাবো যেটা হচ্ছে s, এবং আমরা m এর ভ্যালুটাও জানি, m এর ভ্যালু হচ্ছে 0 সহ +-l। তার মানে এখানে l এর ভ্যালু যেহেতু 0, এখানে এই ভ্যালুটা হচ্ছে 0, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি একটা অরবিটাল, সেটা হচ্ছে 1s অরবিটাল। এখন লক্ষ্য করো এখানে যে স্পিনটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে অলওয়েজ +-½ এবং অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। এখানে এলটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালুটা আছে সেটা। তো এখানে প্রথম যে আমাদের সারিটা আছে সেখানে এল এর ভ্যালু হচ্ছে 0। তো তুমি যদি এখানে এল এর জায়গায় 0 বসাও তাহলে 2 × 0+1, আই মিন 2 × 1 2, এবং এন এর ভ্যালু যখন 1 তখন শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 1², আই মিন 2। এন এর ভ্যালু যখন 2, সেই ক্ষেত্রে আমাদের এল এর ভ্যালুটা আসবে 0 থেকে 1 পর্যন্ত। আমরা এখানে বসাইছি 0 আর হচ্ছে 1। এরপর আমরা এখানে 0-র জন্য একটা সাবসেল পেয়েছি, সেটা হচ্ছে এস, এবং 1-এর জন্য একটা সাবসেল পেয়েছি, সেটা হচ্ছে পি। আমরা এটাও জানি ম্যাগনেটিকের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে অলওয়েজ +-l 0 সহ। সেই ক্ষেত্রে এখানে আসতেছে এম এর ভ্যালুটা 0, এবং এল এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে এম এর ভ্যালু +-1 0 সহ, অর্থাৎ আমরা প্রথমে নিয়েছি -1, তারপরে নিয়েছি 0, তারপরে নিয়েছি +1। এই ক্ষেত্রে দেখো যখন আমাদের এল এর ভ্যালু 0 এবং সাবসেল এস এম এর ভ্যালু 0, আমরা একটা অরবিটাল পেয়েছি, এবং এল এর ভ্যালু যখন 1 আমাদের সাবসেল পি, আমরা এখানে 1 2 3 মোট 3টি অরবিটাল পেয়েছি। তো এগুলো আমরা এখানে দেখাচ্ছি, প্রথমটাতে একটা অরবিটাল, এখানে হচ্ছে 3টা অরবিটাল। এই ক্ষেত্রে এখানে লক্ষ্য করো মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 4টি, এবং দেখো একটা অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা কত? 2। তো সেই ক্ষেত্রে এখানে 3টা অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা কত? 6। আবার যদি আমরা এই ফর্মুলাটা বিবেচনা করি 2 × 2l+1, এখানে l এর ভ্যালু 0, তার মানে এখানে হচ্ছে কত? 2। এখানে l এর ভ্যালু যখন 1 তাহলে 2 × 1+1, আই মিন 3, 2 × 3 6। এবং আমাদের যে আরেকটা ফর্মুলা আছে 2 × n², সেই ক্ষেত্রে দেখো n এর ভ্যালু যখন 2, তো এখানে আসছে 2 × 2², আই মিন 2 × 4 8। n এর ভ্যালু যখন 3, সেক্ষেত্রে আমরা l এর ভ্যালু পাবো 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ 0 1 আর হচ্ছে 2। আমরা সাবসেল পাবো এস পি ডি, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আসবে 0, আর এটার জন্য আসবে +-1, আই মিন -1 0 +1, এটার জন্য আসবে +-2 -2 -1 0 +1 +2। এই ক্ষেত্রে আমরা এখানে 3টা অরবিটাল পেয়েছি, তো সেই ক্ষেত্রে এদের মোট ইলেকট্রন সংখ্যা হবে 6টা। এই ক্ষেত্রে আমরা 5টা অরবিটাল পেয়েছি, সেই ক্ষেত্রে এদের ইলেকট্রন সংখ্যা হবে 10। এবং লক্ষ্য করো এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? 2। পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? 6। এবং ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। এবং আমাদের এখানে n এর ভ্যালু হচ্ছে 3। আমরা যদি এই ফর্মুলা বসাই 2 × n², সেই ক্ষেত্রে তার ভ্যালুটা কত আসবে? 18। n = 4, তার মানে হচ্ছে যখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যায় 4 নম্বর কক্ষপথকে বিবেচনা করব তখন এটা হবে
এন, সেক্ষেত্রে এল এর ভ্যালু আসবে 0 থেকে n-1 পর্যন্ত। তো হবে এখানে, অর্থাৎ দেখো আমাদের 0 নিতে হবে, তারপরে এখানে হচ্ছে 4, আমাদের ফর্মুলা হচ্ছে n-1, অর্থাৎ এই n থেকে 1 কম, তার মানে এখানে কত আসবে? 3 আসবে। সো 0, 1, 2 আর হচ্ছে 3। তো দেখো যখন এল এর ভ্যালু 0 তখন এস এর ভ্যালু কত? এখানে আমরা যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় আমরা আসি, তাহলে এসটা হচ্ছে 0, আর এখানে আমরা একটা অরবিটাল পাই। তো 1 এর জন্য আমরা একটা সাবশেল পাইছি পি, সেই ক্ষেত্রে তার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা এম এর ভ্যালু হচ্ছে -1, 0, +1। যখন আমরা 3 পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সাবশেল এফ, তো আমাদের আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আসবে +-L, +-3। তো সেই ক্ষেত্রে এখানে আমরা মোট অরবিটাল পাইছি 7টা, এবং আমাদের অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কত? 14। তো আমরা জানি এস এর অরবিটাল হচ্ছে 2টা, পিতে সর্বোচ্চ এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10, এবং এফ এ হচ্ছে, যেহেতু আমরা এখানে 7টা অরবিটাল পাচ্ছি, সেই ক্ষেত্রে মোট ইলেকট্রন সংখ্যা হবে 14। লক্ষ্য করে দেখো, যখন হচ্ছে আমাদের অরবিট 1, তখন আমরা অরবিটাল কত পাইছি? একটা অরবিটাল পাইছি। যখন আমাদের অরবিট 2, আমরা কক্ষপথ বা উপশক্তি স্তরকে অরবিটও বলতে পারি, যখন আমাদের অরবিট 2, সেই ক্ষেত্রে আমরা অরবিটাল পাইছি কত? 4। আর যখন আমরা অরবিট 3 পাইছি, সেই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা হচ্ছে কত? 9। যখন আমরা অরবিট 4 পাইছি, সেক্ষেত্রে অরবিটাল সংখ্যা কত হয়েছে? 16। এখন এখান থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তুমি এখানে লিখতে পারো অরবিটাল ইকুয়ালস টু অরবিট স্কোয়ার, কারণ এখানে এই যে অরবিটালগুলো 1, 4, 9 আর হচ্ছে 16, এগুলো আসলে সব এই পাশের যে আমাদের অরবিটগুলো আছে 1, 2, 3, 4, সবগুলোর কি বর্গ। 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, এবং 4 এর বর্গ হচ্ছে 16, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা এখানে 2n স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে 2 ইন্টু এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তারপরে স্কোয়ার, এখানে হবে কত? 32। অর্থাৎ এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে যে প্রথম কক্ষপথ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। এখন একটু আগে যে আমরা যে জিনিসটা দেখলাম, সেই টেবিল থেকেই আমরা এখানে আসি, যে আমরা যখন শক্তি স্তরকে প্রধান কক্ষপথ তুমি যখন বিবেচনা করো, সেক্ষেত্রে কে হবে প্রধান শক্তি স্তর, বা এখানে এন এর ভ্যালু হবে 1, অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা তুমি বলতে পারো। এখানে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমরা একটা অরবিটাল পাই, সেটা হচ্ছে 1s। এখানে আমি লিখছি কি নির্দিষ্ট আর কি, এটা আবার প্রতিটি শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তর রয়েছে আর কি। উপশক্তি স্তর বলতে আমরা সাবশেলকে বোঝাই। আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, যে আমরা যদি যখন এইখানে এন এর ভ্যালু যখন অন নিয়েছিলাম, তখন আমরা সাবশেল পাইছিলাম এস, এন এর ভ্যালু যখন 2 নিয়েছিলাম, তখন আমরা সাবশেল পাইছিলাম এস আর হচ্ছে পি, এন এর ভ্যালু যখন 3 নিয়েছিলাম, তখন পেয়েছি আমরা এস, পি, ডি। তো এই জিনিসটাই আসলে এখানে দেখানো হয়েছে, এবং নতুন করে বলার কিছু নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের প্রধান কক্ষপথের 1, আর এটা হচ্ছে আমাদের প্রধান কক্ষপথের 2, এটা হচ্ছে প্রধান কক্ষপথের 3, এটা হচ্ছে প্রধান কক্ষপথের 4। তো আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের যে পি অরবিটালটা বা 2p অরবিটালটা, সেটা শুরু হয় 2 নম্বর কক্ষপথ থেকে। দেখো এখানে এল এর ভ্যালু হচ্ছে, হ্যাঁ, এলটা হচ্ছে আমাদের 2 নম্বর শেল আর কি, বা যখন আমরা এন এর ভ্যালু 2 বসাবো, তখন আমরা এলটাকে ধরে নিব আর কি। এবং লক্ষ্য করে দেখো ডি বা 3d অরবিটালটা শুরু হয়েছে তৃতীয় কক্ষপথ থেকে, এবং এফ অরবিটালটা শুরু হয়েছে চতুর্থ কক্ষপথে। এখানে দেখো, এখানে কিন্তু 2d নাই, আসলে 2dটা পসিবল না, কারণ একটু আগে আমরা এখানে দেখলাম যে তুমি যদি 2d বসাইতে চাও, তার মানে 2টা হবে এখানে প্রধান কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমরা হচ্ছে যখন ভ্যালু আসতেছে 2, শুধুমাত্র আমরা কি পাচ্ছি? সাবশেল এস আর হচ্ছে পি, অর্থাৎ আমরা এখানে ডি পাচ্ছি না। তার মানে 2d কি আসলে এখানে
পসিবল না। ঠিক সিমিলারভাবে তুমি এখানে যদি চাও যে আমরা এখানে 3f বসাবো, তাহলে সেটাও পসিবল হবে না, কারণ তৃতীয় কক্ষপথে আমরা সাবসেল পাচ্ছি শুধু SPD, অর্থাৎ এখানে f নেই। এখানে আসলে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, আসলে অরবিট বলতে গেলে যে আমাদের প্রধান কক্ষপথ যেটা আছে সেটা, বা শক্তিস্তর যেটা আছে সেটাকে আমরা আসলে অরবিট বলি। আর অরবিটাল হচ্ছে আমাদের পরমাণুর ভিতরে যে মানে 3 ডাইমেনশনাল সেই পাশে সেইখানে যে মানে সর্বোচ্চ ইলেকট্রন আবর্তনের যে জায়গা বা স্পেস, সেটাই হচ্ছে আসলে অরবিটাল। তো আমরা একটু আগে দেখলাম যে অরবিট বা প্রধান কক্ষপথগুলোকে, প্রধান শক্তিস্তরগুলোকে আমরা 1 2 3 4 এভাবে প্রকাশ করতে পারি, অথবা KLMN দ্বারা প্রকাশ করতে পারি। আর অরবিটাল হচ্ছে যেহেতু এটা 3 ডাইমেনশনাল, সো আমরা জানি প্রথম কক্ষপথ, প্রধান কক্ষপথে আমরা শুধুমাত্র S অরবিটালটা পাই, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মানে P পাই। তো সেই ক্ষেত্রে আমরা 3 ডাইমেনশনের জন্য লিখবো PX, PY আর হচ্ছে PZ। আমরা এটাও জানি একটি অরবিটে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে, এবং সেটা কি 2n² ফর্মুলা অনুসরণ করে আর কি। আর একটি অরবিটালে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেটাও আমরা জানি। এখন আসো অরবিটালের আকৃতি। তো S অরবিটালের আকৃতি হচ্ছে স্ফিয়ার বা গোলকীয়। আমি এখানে লিখে দিয়েছি স্ফিয়ার বা গোলকীয়। এটা যেহেতু 3 ডাইমেনশনাল, তার মানে তুমি এখানে x অ্যাক্সিস কল্পনা করো, তুমি এটাকে y অ্যাক্সিস এবং এটা তুমি z অ্যাক্সিস বলো, এবং পদার্থের পরমাণুর কেন্দ্রে হচ্ছে নিউক্লিয়াসটা থাকে, এই জন্য এটাকে নিউক্লিয়াস দেখানো হয়েছে। অর্থাৎ এটা হবে কি স্ফিয়ার বা গোলকীয় আকৃতির। তারপর হচ্ছে পি অরবিটাল, এটাকে আমরা ডাম্বেল বলতেছি, ডাম্বেল। এবং পিতে হচ্ছে যে আমরা অরবিটালগুলো পাই PX, PY আর হচ্ছে PZ। তো এখানে লক্ষ্য করো, এটা আছে তোমার Z অ্যাক্সিস বরাবর, তার মানে এখানে যে অরবিটালটা আছে সেটা হচ্ছে PZ। তুমি যদি এইভাবে দিতে চাও তাহলে সেটা হবে PX, তুমি যদি এইভাবে দিতে চাও তাহলে সেটা হবে কি PY। এবং লক্ষ্য করো ডি অরবিটাল, আমরা দেখেছিলাম যে ডির ক্ষেত্রে আসলে আমরা মোট 5টা অরবিটাল শেপ পাই, সেটা হচ্ছে যে এখন DXY, DYZ এবং DZX। এবং লক্ষ্য করে এগুলো আসলে যে এক্সিস আছে একেবারে এক্সিস বরাবর হবে না, একটু অ্যাঙ্গুলার বরাবর হবে আর কি। এবং লক্ষ্য করো তুমি যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরো, তুমি এটাকে এক্স অ্যাক্সিস, এবং এইটাকে তুমি যদি ওয়াই অ্যাক্সিস ধরো, তাহলে দেখো এই যে এই শেপটা, এটা হচ্ছে আসলে এক্স এর সাথে একটা কোণ করে আছে, এবং এটা ওয়াই এর সাথে একটা কোণ করে আছে। লক্ষ্য করো এখানে হচ্ছে ওয়াই এর জন্য একটা, এখানে এক্স এর জন্য একটা, অর্থাৎ সে 3 ডাইমেনশনাল স্পেসের 2টি কোঅর্ডিনেটকে সে দখল করে। এই জন্য এটা কে বলা হয় আসলে ডাবল ডাম্বেল। তো এটা হচ্ছে DYZ, এটা হচ্ছে DXZ। তোমাদের জাস্ট এই শেপগুলো তোমাদের মানে জানতে হবে বা লিখে রাখতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার কথা হবে।